ধর্ম মানুষের অন্তরে থাকে, ধর্ম মানুষের শরীরে থাকে না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমরা তোমাদের ক্লাস 11-এর আরেকটি গল্প অর্থাৎ অমরনাথ এই গল্পটি পাঠ করতে চলেছি। আজকের এই ক্লাসে আমরা তোমাদের অমরনাথ গল্পটি শুরু করব এবং অমরনাথ সম্বন্ধে বেশ কিছু তথ্য আমি তোমাদের দেব, যে তথ্যগুলো আমাদের ক্লাস শুরু করার আগে অবশ্যই জানা দরকার। তো চলো শুনে নেওয়া যাক অমরনাথ সম্বন্ধে বেশ কিছু কথা, এবং তারপর আমরা পড়ে নেব আজকের টেক্সটটা, অবভিয়াসলি লাইন ওয়াইজ উইথ বেঙ্গলি মিনিং। তাহলে চলো প্রথমে একটু হিস্ট্রিটা জেনে নিই। হ্যাঁ, মানে হিস্ট্রি জিওগ্রাফি সব মিলিয়ে মিশিয়ে জানবো, ঠিক আছে? কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ এই তিন ধামের নাম তো আমাদের কাছে সকলের কাছেই পরিচিত, এবং তিনটেই মহাদেবের ধাম বা মহাদেব বা শিবের তীর্থস্থান। তবে কেদারনাথ এবং বদ্রীনাথের থেকে অমরনাথ এর সিগনিফিকেন্স একটু আলাদা। অবভিয়াসলি তিনটি মহাদেবের স্থান, কিন্তু অমরনাথ একটু অন্য কারণে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, কি কারণে গুরুত্বপূর্ণ, সেটার কথা আমি আলোচনা করব, একটু পরে আসছি। আমাদের পাঠ্য অমরনাথ, একে নিয়ে আমরা জানবো অমরনাথের অবস্থানটা কোথায়। জিওগ্রাফিক্যালি যদি এর অবস্থান দেখা হয়, তাহলে এই যে কদিন আগে পেহেলগাঁও দুর্ঘটনা ঘটে গেল, যেখানে 26 জন হিন্দু ব্যক্তিকে গুলি করে হত্যা করা হলো, তো সেই পেহেলগাঁও হয়ে অতিক্রম করে যেতে হয় কিন্তু আমাদের অমরনাথে, ঠিক আছে? তাহলে পেহেলগাঁও পেরিয়ে পৌঁছাতে হয় অমরনাথ। এই কথিত আছে অমরনাথে নাকি শিব এবং পার্বতী একত্রে অবস্থান করছে। কেদারনাথ, বদ্রীনাথ যেখানে শুধুই শিবের অবস্থান, অমরনাথ হলো একমাত্র জায়গা যেখানে শিব এবং পার্বতী একত্রে অবস্থান করছেন। শিব অবস্থান করছেন শিবলিঙ্গের রূপ নিয়ে, সেটা স্ক্যালাকমাইট অর্থাৎ বরফ আকারে সঞ্চিত আছে, যে বরফটা তলা থেকে উপরের দিকে আছে। হ্যাঁ, আর পার্বতীর অবস্থান যোনি রূপে। শিবলিঙ্গ যারা জানো, অর্থাৎ যারা হিন্দু ধর্মের অন্তর্গত, তারা জানো যে শিবলিঙ্গের মাঝে যে অংশ থাকে সেটা হচ্ছে কি পার্বতী, ঠিক আছে? দ্যাট ইজ যোনি বলা হয় যাকে। আর শিব হচ্ছে কি লিঙ্গ। তো ঠিক একই রকম ভাবে অবস্থান করছে অমরনাথে। শিব অবস্থান করছে সাদা বরফের অংশ হিসাবে, এবং শিবের নিচে অর্থাৎ পদতলে অবস্থান করছে যোনির আকৃতিতে অবস্থান করছেন পার্বতী। তাহলে অমরনাথ হলো একটা গুহা বা অমরনাথ হলো একটা প্লেস, যে জায়গায় শিব এবং পার্বতী একত্রে অবস্থান করছে। কথায় কথা আমি বলেই পারলাম যে অমরনাথ হলো একটা গুহা। হ্যাঁ, অমরনাথ কিন্তু একটা গুহা, ঠিক আছে? এইবার এই জায়গাটা আমি কেন বললাম সিগনিফিকেন্ট, কারণ অমরনাথের মধ্যে একটা অসম্ভব কমিউনাল হারমোনি আছে। জাতিগত ওই বৈষম্যটাকে পেরিয়ে জাতিগত মিল আছে। এখানে কি আছে? এখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকই থাকে। হ্যাঁ, তোমরা জানলে যেটা অবাক হবে, অমরনাথের শেষ পথ অর্থাৎ অমরনাথ যেখানে আমরা গুহায় পৌঁছাবো, সেই শেষ কয়েক কিলোমিটার পথের যারা পথ প্রদর্শক তারা মুসলিম। তাহলে সারপ্রাইজিংলি একটা হিন্দু তীর্থক্ষেত্রের পথ প্রদর্শক মুসলিমরা। আমি এই জন্যই বললাম এই অমরনাথ জায়গা অন্যভাবে একটা সিগনিফিকেন্স আছে। তাই অমরনাথ টেক্সট পার্টিকুলার শুধুই যে একটা রিলিজিয়নের জন্য তা নয়। অমরনাথ টেক্সট আমাদের ভারতের যে বৈচিত্র্যের মাঝে ঐক্য বা যে কমিউনাল হারমোনি সেটাকে তুলে ধরে। ধর্ম মানেই যে কেবল জাতিতে জাতিতে দ্বন্দ্ব তা নয়। ধর্ম হচ্ছে আত্ম উপলব্ধি। ধর্ম কখনো মানুষের বিভেদ করা শেখায় না। সে মুসলিম হোক, সে খ্রিস্টান হোক, সে হিন্দু হোক, জৈন হোক, পার্সিক হোক, কোনো ধর্মই বলেনি যে তোমার ধর্ম যে মানে না তাকে তুমিও মেনো না। কারণ দিনের শেষে সকলের একটা কথা মনে রাখা উচিত, আমাদের সবার একটাই ধর্ম, সেটা হচ্ছে মনুষ্যত্বের ধর্ম। সকলেরই মানুষের ধর্ম কিন্তু আছে। এইবার আমাদের যে টেক্সট, এই টেক্সট একটা ভ্রমণ বৃত্তান্ত। আমরা অমরনাথ গুহার ডেসক্রিপশন যত পাবো তার থেকেও বেশি অমরনাথ গুহাতে পৌঁছানোর বৃত্তান্ত বেশি পাবো। কাদের পৌঁছানো? অবভিয়াসলি আমি পড়ানোর সময় আগেও বলে দিয়েছিলাম, যখন তোমাদের স্বামী আর মাদারশ্রী পড়িয়েছিলাম, যে এই যে বই অর্থাৎ মাস্টার অ্যাজ আই স হিম, এই বইটারই আর একটা গল্প তোমরা পড়বে অমরনাথ। তাহলে বুঝতে পারছি স্বামীজি এবং তার শিষ্য শিষ্যা সকলে মিলে অমরনাথ যাত্রা করেছিলেন একবার।
সেই যাত্রার কথাই কিন্তু আমাদের এই গল্পে বলা হয়েছে। যাত্রাপথে তারা কি কি দেখেছিলেন, কি কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, তার একটা ভিভিড ডেসক্রিপশন তোমরা পাবে এই গল্পে। বেসিক্যালি এই ধরনের গল্পগুলোকে বলা হয় কিন্তু ট্রাভেলগ। ট্রাভেলগ মানে ভ্রমণ বৃত্তান্ত। ওকে, তাহলে আমাদের গল্পটা অমরনাথ একটা ট্রাভেলগ বা ভ্রমণ বৃত্তান্ত। এতদূর পর্যন্ত জানলাম অমরনাথ কোথায় অবস্থিত এবং এখানকার যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, হিন্দু মুসলিম যে কমিউনাল হারমোনি সেটাও জানলাম। এবং আর কি জানলে, যে এখানে শেষ কয়েক কিলোমিটার পথ দেখায় মুসলিমরা, এবং আমরা যেটা পড়ছি সেটা ট্রাভেলগ। পাশাপাশি একটা জিওগ্রাফিক্যাল পয়েন্ট জেনে রাখো, এই অমরনাথ যে গুহা সেটা অবস্থান করছে কতটা উচ্চতায় বা কতটা উপরে। মাটি থেকে 12,756 ফুট উপরে অবস্থান করছে অমরনাথ, এবং অমরনাথে পৌঁছাতে গেলে 46 কিলোমিটার রাস্তা ট্রেকিং এর মাধ্যমে যেতে হয়। চাইলে তুমি পুরোটাই পায়ে হেঁটে যেতে পারো কিংবা বিভিন্ন মাধ্যমে, তবে শেষ কয়েক কিলোমিটার রাস্তা পায়ে হাঁটা ছাড়া কোনো উপায় থাকে না, কারণ সেখানে এতটাই খাড়াই, এতটাই উচ্চতা যেখানে। ঠিক আছে, টোটাল ট্রেকিং এর রোডটা হচ্ছে 46 কিলোমিটার, টোটাল উচ্চতা 12,756 ফিট। এবার আমি এই যে বললাম অমরনাথের শেষ কয়েক কিলোমিটার পথ দেখায় মুসলিমরা, কেন কেন এই ঘটনাটা ঘটলো, এই ঘটনাটার পেছনে একটা হিস্ট্রি আছে। তবে সেই হিস্ট্রিটা পৌঁছানোর পেছনে আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা হয়তো নিশ্চয়ই কলহনের লেখা রাস তরঙ্গিনী বইয়ের নাম শুনেছো, হিস্ট্রিতে পড়েছো, রাস তরঙ্গিনী। সেই রাস তরঙ্গিনী বইয়েতে 11th সেঞ্চুরিতে লেখা হয়েছিল রাস তরঙ্গিনী, সেখানে কিন্তু অমরনাথের উল্লেখ আছে এবং অমরনাথকে একটা পবিত্র স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। এখানে শিবের অবস্থান আছে বা পার্বতী অবস্থান আছে সেই বিষয়ে কোনো কথা বলা হয়নি, শুধু বলা হয়েছে যে অমরনাথ পেহেলগাঁওয়ের পর অমরনাথ বলে একটি পবিত্র জায়গা রয়েছে। তাহলে কলহনের লেখা রাস তরঙ্গিনীতে অমরনাথের উল্লেখ পাওয়া যায়, যে বইটা 11 শতাব্দী 11th সেঞ্চুরিতে লেখা হয়েছিল। কিন্তু এই কলহনের লেখাটা সাধারণ মানুষের কাছে তখনও পৌঁছায়নি বা এটা অনাবিষ্কৃত থেকে গেছে। সাধারণ মানুষ অমরনাথ গুহার কথা জানতে পেরেছে 15th সেঞ্চুরি, 15 শতাব্দীতে। কিসের মাধ্যমে? এটার গল্প আছে, কথিত আছে সেখানে বুটা মালিক বলে একজন মুসলিম ব্যক্তি, মুসলিম মেষ পালক মানে ভেড়া পালক সোজা কথা, সে একবার এই অমরনাথ গুহার কাছাকাছি অঞ্চলে ভেড়া চড়াতে এসেছিল। সে জানতো না এটা অমরনাথ গুহা বা এর ইতিহাস। দেখো পাহাড়ি অঞ্চলে তো অনেক গুহা থাকে, তো এটার মধ্যে কোনো স্পেসিফিক্যালিটি কোনো ব্যাপার আছে, স্পেসিফিক কোনো ব্যাপার আছে সেটা সম্বন্ধে বুটা মালিক অবগত ছিল না। তো সে যখন এখানে ভেড়া চড়াতে এসেছিল তখন একজন সেন্ট বা সাধু ওই পাহাড়ের চূড়াতে বুটা মালিককে 1 থলি কয়লা দিয়েছিল এবং বুটা মালিক সেটা বয়ে বাড়িতে নিয়ে এসেছিল। বুটা মালিক এসে বাড়িতে যখন ওই থলিটি খোলে দেখে ওই কয়লাগুলো আসলে কয়লা নয়, সব সোনা হয়ে গেছে, গোল্ড। এবং বুটা মালিক প্রচন্ড আপ্লুত হয়, তাই সে ধন্যবাদ জানাতে, ওই সাধুকে ধন্যবাদ জানাতে আবার পাহাড়ের উপরে উঠে যায়। কিন্তু সারপ্রাইজিংলি সেবার গিয়ে বুটা মালিক আর কাউকে দেখতে পায়নি। তখন সে যে গুহার সামনে সাধুকে দেখেছিল সেই গুহাতে প্রবেশ করে এবং বুটা মালিক দেখে অবাক হয়, সেই গুহার মধ্যে একটা সাদা ধপধপে শিবলিঙ্গ এবং তার নিচে পার্বতী জনি। বুটা মালিক যে মুসলিম তাকে সাক্ষাৎ করলো কে, তাকে দেখা দিল কে? ঈশ্বর, স্বয়ং মহাদেব। বিশ্বাস করা হয় এখনো স্বয়ং মহাদেব ওই জায়গার রক্ষা করেন এবং তিনি নিজে ওখানে বসবাস করেন, মহাদেব ওখানে আসেন। তাহলে এই যে বলে না যে ভগবানের অপার লীলা, হ্যাঁ, তাহলে ভগবান তার লীলা প্রচারের জন্য দেখো জাতের বিচার করেননি, তিনি মানুষকে বেছে নিলেন। তিনি কি ভেবেছিলেন যে বুটা মালিক মুসলিম না, ওর দ্বারা আমার মহিমা আমি প্রচার করবো না? ঈশ্বরের মহিমা ধর্ম মানে না, ঈশ্বরের মহিমা যে কোনো মাধ্যমে প্রচার হতে পারে। ঈশ্বর বিভেদ করেনি, বিভেদ করেছি আমরা। আমরা ভেবে নিয়েছি ও মুসলিম বলে ঈশ্বর আরাধনা করতে পারে না, ও হিন্দু বলে মুসলিমকে প্রেইজ করতে পারে না, বা অন্যান্য ধর্ম সে প্রেইজ করতে পারে না। অ্যাকচুয়ালি সে আল্লাহই বলো কিংবা ঈশ্বরই বলো, তারা কিন্তু কোনো বিভেদ রেখে যায়নি, বিভেদ আমরা মানুষরা করে নিয়েছি। তাহলে হিন্দু ধর্মের দেবদেবীর প্রচার হলো কার মাধ্যমে? মুসলিম একজন ব্যক্তির মাধ্যমে। শিবের গুহার আবিষ্কার করলো মুসলিম ব্যক্তি, তারপর থেকে ওই বংশ পরম্পরায় বুটা মালিকের বংশধররা বা তার বংশ পরম্পরাতে মুসলিম সেবাইদরা ওই জায়গায় রয়ে গেছে।
তাই ওই ট্র্যাডিশনটাকে বজায় রাখতে আজও শেষ কয়েক কিলোমিটারের পথ দেখায় মুসলিমরা, কারণ একজন মুসলিমই এই গুহাটা আবিষ্কার করেছিল। তাহলে দেখো কতটা সারপ্রাইজিং ফ্যাক্ট অমরনাথ গুহা সম্বন্ধে। টেক্সটটা পড়তে গেলে আগে এটা জানা দরকার, কারণ টেক্সটের মাঝখানে এমন কিছু কথা আসবে যেটা আমরা রিলেট করতে পারবো না। তাহলে মোটামুটি টেক্সটের হিস্ট্রি তোমরা জানলে, বা বলতে গেলে অমরনাথ গুহার হিস্ট্রি এবং জিওগ্রাফি সবটাই আমি বললাম। এইবার এই অমরনাথ গুহার আরো কিছু ইন্টারেস্টিং হিস্ট্রি আছে, সেটা এখন বলবো না, সেটা যখন টেক্সটে আসবো, টেক্সটের শেষ পর্যায়ে যখন পৌঁছাবো, সেই অংশটা যখন পড়াবো, তখন এই গুহাটার আরেকটা যে ইন্টারেস্টিং হিস্ট্রি আছে সেটা বলবো। বেশ ইন্টারেস্টিং, সুন্দর, এবং এই পুরাণের গল্প শুনতে আমাদের বেশ ভালো লাগে, মানে অ্যাটলিস্ট আমার তো শুনতে ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে। তো এইবার চলে এসো ডাইরেক্টলি টেক্সটে। হ্যাঁ, একেবারে টেক্সটে চলে এসো, সেখান থেকে শুরু করি। প্রথম লাইন থেকে পড়া শুরু করছি। হ্যাঁ, সহজ সরল বাংলায় বলে দেবো, শুনে নাও, এবং টেক্সটটাও সোজাই আছে, খুব বেশি শক্ত কিছু নেই। It was in the course of an open air meal in the Mughal gardens at আচ্ছাবল। গল্প শুরু হচ্ছে এমন একটা জায়গা এবং এমন একটা সময় থেকে, যেখানে দেখতে পাচ্ছি গল্পে বলছে ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল, অর্থাৎ একটা খালি জায়গায় বা ফাঁকা জায়গায় মিল চলছিল, যে কাইন্ড অফ মৎস্যপের মতো বলা হয় না, সেই মৎস্যপের মতো সকলে মিলে কাইন্ড অফ পিকনিকও বলতে পারো, পিকনিকের মতো সকলে মিলে একটা খালি জায়গায় খাচ্ছিল। জায়গাটা কোথায়? মোগল গার্ডেন্স, যেটা আচ্ছাবলে অবস্থিত। আচ্ছাবল একটা প্লেসের নাম, যেটা আবার কাশ্মীরে অবস্থিত। তার মানে আমরা গল্পের শুরু করছি কোথা থেকে? কাশ্মীর থেকে, তাই তো? তাহলে গল্পের শুরু হলো কাশ্মীর, যেখানে দেখা যাচ্ছে একদল মানুষ ওপেন এয়ার মিল গ্রহণ করছে। এইবার এই যে মোগল গার্ডেন্স বলতে এটা নামটা এসেছে মুঘলদের নাম থেকে। হ্যাঁ, এটা জাহাঙ্গীর এবং শাহজাহান এরা তৈরি করেছিলেন, মানে জাহাঙ্গীর কাজকর্ম শুরু করেছিলেন, শাহজাহান কমপ্লিট করেছিলেন, তাই তাদের নাম অনুসারে এটা মুঘল গার্ডেন থেকে মোগল গার্ডেন হয়ে গেছে। এরপর কি বলা হচ্ছে দেখো, that the Swami suddenly announced that he would go to Amarnath with pilgrims. এই ওপেন এয়ার মিল যখন চলছে, তখন স্বামীজি হঠাৎ করে ঘোষণা করলেন আমি অমরনাথ যাব, আমি এই যে পিলগ্রিম অর্থাৎ যারা তীর্থযাত্রী যারা যাচ্ছে তাদের সঙ্গে আমি অমরনাথ যাব। আমরা দেখেছিলাম স্বামীজি হঠাৎ খেয়াল হয়, তো এবার তার হঠাৎ খেয়াল হলো তিনি অমরনাথ যাবেন, তো উনি বলে বসলেন আমি অমরনাথ যাব, চলো। এবার কি হচ্ছে দেখি, and take his daughter with him, এবং তার এই যাত্রায় তিনি তার কন্যাকে সঙ্গে নেবেন। এখন নাও কোশ্চেন, হু ইজ দিস ডটার? and this daughter is sister নিবেদিতা। এখানে কন্যা বলতে ওই যে কি বলে না, দীক্ষা কন্যা যাকে বলা হয় আর কি, দীক্ষা পুত্র দীক্ষা কন্যা, তো সেই হিসাবে সিস্টার নিবেদিতাকে তিনি কিন্তু তার কন্যা বলেছেন, এবং তিনি পার্টিকুলারলি মেনশন করলেন যে আমার এই যাত্রায় আমার কন্যা অর্থাৎ সিস্টার নিবেদিতা আমার সঙ্গে যান। বেশ, উইদিন আওয়ার লিটল পার্টি, আমাদের ছোট্ট দলে, দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কংগ্রাচুলেশন। সেখানে সকলে আনন্দিত হয়ে একে অপরকে কংগ্রাচুলেট করতে লাগলো, সবাই খুশি হয়েছে। ফর এনি অবস্টাকল টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার, এবং সেই কারণের জন্যই ফরচুনেট মেম্বার বা সৌভাগ্যবতী, এক্ষেত্রে সৌভাগ্যবতী সদস্যার সামনে কোনো বাধা এলো না। এখানে ফরচুনেট মেম্বার বলতে সিস্টার নিবেদিতাকে বলা হয়েছে। দেখো, ওই গোটা দলের মধ্যে সিস্টার নিবেদিতাই ছিলেন একমাত্র মহিলা, তাহলে বাকিরা তো অপোজ করতে পারতো না, আবার একটা মেয়েকে নিয়ে গিয়ে করবো আমাদের যাত্রাপথে, তাহলে যাতায়াতে অনেক অসুবিধা হবে, স্বাভাবিক ব্যাপার, দৈহিক গঠনের কারণে মেয়েদের একটু চলতে দেরি হবে, সবাই সেখানে পুরুষ রয়েছে, কেউ কোথাও আপত্তি করতে পারে, কিন্তু সবাই এতটাই খুশি হয়েছিল যে কেউ কোনো বাধাই দিল না, মানে এইটা নিয়ে কোনো মন্তব্যই করলো না। আর তাছাড়াও দেখো, কেউ সাহসও করবে না মন্তব্য করা, কারণ যেখানে স্বামীজি নিজে স্পেশালি মেনশন করেছেন যে সিস্টার নিবেদিতা আমার সঙ্গে যাবে, তাহলে সেখানে তো কারো অপোজ করার কোনো জায়গাই থাকে না। এরপর কি বলা হচ্ছে, অ্যান্ড aided thus as well as by state officer, এবং আমাদের সঙ্গে আমাদের সঙ্গী জুড়ে গেল কে? স্টেট অফিসার, রাজ্য অফিসার, ইন চার্জ অফ দ্য জার্নি, এই জার্নির যিনি দায়িত্বভার গ্রহণ করলেন। দেখো, ততদিনে স্বামীজি যথেষ্ট পপুলার ব্যক্তি হয়েছেন, তো তিনি একজন রাষ্ট্রীয় সম্পদ, তো তার রক্ষণাবেক্ষণের জন্য স্টেট যে অফিসার তাকে ইনচার্জ হিসেবে রাখা হলো এই সমগ্র যাত্রাপথে। বেশ, প্রিপারেশনস ওয়েন্ট ফরওয়ার্ড ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স, এই ইউনিক অর্থাৎ সকলের থেকে আলাদা একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার জন্য প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতি চলতে লাগলো। স্বাভাবিক ব্যাপার, আমরা যখন কোথাও বেড়াতে যাই আমরা কিছু প্রস্তুতি নিই না, জিনিসপত্র সব গোছাই না, তো তার এরাও যেহেতু এক জায়গায় যেতে চলেছে,
তো তাদের মধ্যে একটা প্রস্তুতি শুরু হয়ে গেল। এরপর কি বলছে তারা, কাশ্মীর সিমস দোজ উইকস টু বি ফুল অফ পিলগ্রিমস। তৎকালীন দিনে কাশ্মীর পিলগ্রিমে অর্থাৎ তীর্থযাত্রীদের দ্বারা পরিপূর্ণ ছিল। কারণ যে সময়টার কথা বলছেন মনে রেখো, এই সময়টা হচ্ছে বেসিক্যালি এই জুন জুলাই মান্থ। এই জুন জুলাই মান্থেই কিন্তু কেদারনাথ, অমরনাথ, বদ্রীনাথের দরজা খুলে দেওয়া হয় এখানে যাওয়ার জন্য, কারণ এই সময় এখানে রাস্তা পরিষ্কার থাকে। আবার সেপ্টেম্বরের ইনিশিয়াল বা মিডিল করে এই পথ বন্ধ হয়ে যায়, কারণ আবার বরফ পড়া শুরু হয়ে যায়। এই মাত্র 1.5-2 মাস সময়টার মধ্যেই সমস্ত যাত্রা সম্পন্ন হয়। তাই যেহেতু এইটুকু সময় সম্পন্ন হয়, তাই ওই সময়ের মধ্যেই সমস্ত তীর্থযাত্রীরা আসে। আর যেহেতু কাশ্মীর পেরিয়ে অমরনাথ যেতে হয়, সুতরাং এখন কাশ্মীর তৎকালীন দিনে বা ওই সময়টাতে তীর্থযাত্রীতে পরিপূর্ণ ছিল। উই লেফট আচ্ছাবল, আমরা আচ্ছাবল থেকে চলে গেলাম, অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ। তাহলে আমাদের যে বোট, অর্থাৎ যে বোটে আমরা থাকছিলাম, সেই বোট ইসলামাবাদে, যেটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত, তখন তো অবিভক্ত ভারত, তো সেই অবিভক্ত ভারতের ইসলামাবাদে আমরা এলাম ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্ট, শেষ প্রস্তুতি নেওয়ার জন্য। অ্যান্ড এভরিহোয়ার উই স দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্টস, এবং প্রত্যেক জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম মার্চ অর্থাৎ সারিবদ্ধ যাত্রা, যারা যারা সব এসেছে তীর্থযাত্রীরা তাদের সব সারিবদ্ধ যাত্রা দেখতে পাচ্ছিলাম। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট, এবং এই যাত্রাপথ বা সকলের যাত্রা কিন্তু খুব শান্ত ছিল। অ্যান্ড অর্ডারলি, এবং প্রত্যেকে একটা নির্দিষ্ট লাইন মেনটেন করে চলছিল। অ্যান্ড পিকচারেস্কিউ, এবং এই সমগ্র দৃশ্যটা অত্যন্ত মনোরম দৃশ্য ছিল। পিকচারেস্কিউ মানে পিকচারের মতো সুন্দর, যা আমরা এক কথায় এটাকে মনোরম দৃশ্য বলবো। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তাদের যাত্রাপথে তিনি যখন দেখছেন এই তীর্থযাত্রীরা কিন্তু সবাই কোয়াইট, শান্ত, অর্ডারলি, প্রপার অর্ডারে, অর্থাৎ একজনের পেছনে একজন এমন করে সারিবদ্ধভাবে চলছে। এইটাই হচ্ছে কিন্তু পাহাড়ি অঞ্চলে মানুষদের একটা ভালো গুণ, মানে যারা প্রপার পাহাড়ে থাকে, প্রপার পাহাড়ের দিকে যারা থাকে, তারা কিন্তু প্রচন্ড শৃঙ্খলা পরায়ণ হয়, তাদের মধ্যে উদ্ব্যগ্রতা এবং উদ্ব্যস্ততা অনেক কম হয়। বিশেষত আমি যেটুকু অবজার্ভ করেছি, পাহাড়ি অঞ্চলে গাড়ি যারা চালায় তাদের মধ্যে একটা অসাধারণ কোয়ালিটি আছে, মানে পেশেন্স, ধৈর্য। মানুষের সব থেকে বড় কোয়ালিটি পেশেন্স। তো এরা না ওই কোনো ট্রাফিক এলে অযথা হর্ন বাজায় না, এবং কেউ এই দিক দিয়ে ঢুকে গেল, কেউ ওই দিক দিয়ে ঢুকে গেল, এরকম করে এদিক ওদিকে ঢুকেও যায় না। প্রপার লাইনে পরপর পিছনে পিছনে দাঁড়ায়, এবং এতে করে ট্রাফিক অত্যন্ত স্মুথলি চলে। আর আমাদের এদিকে কি হবে, সমতল ভূমিতে কি হবে, দেখলো রেড লাইট জ্বলবো করছে, তখনই জোরে বেরিয়ে যাবে। তারপরে গাড়ি একটা দাঁড়িয়ে আছে, ট্রাফিক সিগন্যাল পড়ে আছে, সিগন্যাল ট্রাফিক গ্রিন হয়নি, তার সত্ত্বেও পিছন থেকে হর্ন কন্টিনিউয়াস বাজিয়ে যাবে, যেন মনে হবে যে সামনে থেকে গাড়িটার ডানা আছে, সে উড়ে যাবে, তার জন্য হর্ন বাজাচ্ছে, বা সামনে থেকে ব্যক্তিটা ডানা আছে, উড়ে যাবে, তাই হর্ন বাজানো হচ্ছে। এগুলো বিশৃঙ্খলতা। পাহাড়ি অঞ্চলে মানুষ একটা শৃঙ্খলতা বজায় রাখে। তাই এই যে তীর্থযাত্রী ছিল, এরা কিন্তু অর্ডারলি ছিল। আবার তোমাদের একটা অপোজিট কথাও তো আসতে পারে, যে স্যার এই তীর্থযাত্রী তো সবাই পাহাড়ের লোক নয়, এদের তো অনেকেই সমতল ভূমি থেকে যায়। তাহলে শুধুই কি পাহাড়ি লোক হলেই অর্ডার মেনটেন করবে, তাহলে সমতল ভূমি থেকে যাচ্ছে, তাহলে তো অর্ডার মেনটেন করার কথা নয়। কিন্তু অর্ডারটা মেনটেন করার একটা অন্য কারণ আছে, বেসিক্যালি দুটো কারণ আছে। যেটা মেন কারণ, সেটা হচ্ছে ওখানকার যাত্রাপথটা সংকীর্ণ। হ্যাঁ, সেখানে আমি, তুমি আর পাঁচু মাচু সবাই মিলে গলা ধরে যাবো, চ বন্ধু গল্প করতে করতে পাশাপাশি, হবে না। ঠিক আছে, আমি তুমি পাঁচু, কখন দেখবে মাচু খাদে পড়ে গিয়েছে, আর খুঁজে পাবে না সে মাচুকে, তাহলে সেটা করলে তো হবে না। তো আমাকে সে প্রপারলি চলতে হবে, পেছনই চলতে হবে, কারণ রাস্তাটা সংকীর্ণ, তাহলে আমাকে অর্ডার মেনটেন করতেই হবে। এটা হচ্ছে মেইন রিজন এখানে অর্ডারটা মেনটেন হওয়ার। আর একটা কারণ যেটা হতে পারে, বাট নট সো অ্যাপ্রোপ্রিয়েট, আগেরটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। দেখো নর্মালি দেখবে আমরা তো অনেকে বেড়াতে যাই এই সমস্ত জায়গাগুলোতে, কিন্তু এই দিকের মানুষগুলি যখন ওই দিকে পৌঁছায় না, সেখানকার অ্যাটমসফিয়ার তাকে সেইখানকার মানুষের মধ্যে গড়ে তোলে। এটাই হয়, তুমি যে কোনো জায়গায় যখন ক্লিনলিনেস দেখবে না, তোমার নিজেরই মনে হবে যে না, এই জায়গাটা অপরিষ্কার করাটা আমার ঠিক হবে না। হ্যাঁ, তুমি এখানে সমতল ভূমিতে খাচ্ছ, এখানে রাস্তায় একটা কুরকুরে লেস দিয়ে প্যাকেট নিয়েছো, নিয়ে খেলে দিয়ে এই করে ছুড়ে দিলে, ব্যাস উড়ে চলে গেল। হ্যাঁ, কলা খেলে কলার খোসা গিয়ে অন্যজনের মাথায় পড়লো, এই করে চলছে আমাদের দুনিয়াটা। কিন্তু ওই তুমি যখন না পাহাড়ি অঞ্চলে যাবে, যখন দেবেন না রাস্তাঘাটে কেউ কোনো ময়লা ফেলেনি, তখন তুমি ফেল থেকে 5 বার তাকাবে, 10 বার ভাববে, ঠিক আছে দেখি যদি কোনো একটা ভালো জায়গায় ফেলা যায়, মানে অন্তত রাস্তাটা অপরিষ্কার না করে একটা নির্দিষ্ট জায়গায়, তখন তুমি কিন্তু মেনটেন করবে। তো এটা সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টও বটে। যাই হোক, তো ছবিটা পুরোপুরি ছিল মনোরম। এরপর কি হচ্ছে দেখো, 2 or 3,000 পিপল, 2 থেকে 3,000 লোক, উড এনক্যাম্প ইন আ ফিল্ড, একটা মাঠে ক্যাম্প গঠন করেছে,
দেখো এই যাত্রাপথে তো মাঝে মাঝে বিশ্রাম নিতে হয়, তো এরকম এক একটা ফাঁকা মাঠে সকলে একসাথে একটা করে ক্যাম্প করে বিশ্রাম নেয়। এবং নর্মালি এই তীর্থযাত্রীরা একটা জায়গাতেই ক্যাম্প করে, সকলে এক জায়গায় থাকে, যাদের কোনো বিপদ বা সমস্যা হলে সহায়তা করতে পারে। কারণ পাহাড়ি এলাকা তো সহজে দূরে যদি তুমি ভাবলে যে না আমি সকলের মাঝে থাকবো না, একা একা থাকবো, এখন তোমার কোনো বিপদ হলো তখন তুমি কিন্তু সহায়তা সহজে পাবে না, কারণ অনেকটা দূরে থাকছো। তো এই তীর্থযাত্রীরা নর্মালি একসাথেই থাকে, একটা বড় মাঠে তারা ক্যাম্প করেছে। অ্যান্ড লিভ ইট বিফোর ডন, এবং তারা এটা ভোর হওয়ার আগেই ছেড়ে যায়। হ্যাঁ, অর্থাৎ রাত্রিটুকু বিশ্রাম নেওয়ার জন্য থাকে, ভোর হতে না হতেই আবার যাত্রা শুরু করে, কারণ এগিয়ে যেতে হবে তো অনেকটা পথ। বেশ, উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশনস, কিন্তু একটা দারুণ বিষয় যে তারা যে জায়গায় ক্যাম্প করে সেখানে তাদের কাজের কোনো চিহ্ন ছেড়ে যায় না। কাজের কোনো চিহ্ন মানে রাত্রিতে থেকেছে, খাওয়া দাওয়া করেছে, তাই ওই জায়গায় কিন্তু কোনো প্রকার ময়লা ফেলে যায় না। এটাও দারুণ বৈশিষ্ট্য এই যে বললাম, কারণ সেখানকার অথরিটি এটা ব্যবস্থা নেয়, সকলকে বলা আছে, তো তুমি অটোমেটিকলি সেই ব্যবস্থাটাই করবে যে না দেখি যদি কোনো ময়লা না পড়ে থাকে। তারা কিন্তু ওইটা নিয়ে যাবে এবং নির্দিষ্ট জায়গাতেই ফেলবে, তাহলে তাদের অকুপেশনের কোনো ট্রেস সেই জায়গায় পড়ে থাকে না। ঠিক আছে, সেভ দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, এবং তারা সঞ্চয় করে রাখে বা জমিয়ে রাখে তাদের রান্নার ছাইগুলোকে, একটা নির্দিষ্ট জায়গায় রান্নার ছাইগুলোকে শুধু সঞ্চয় করে রাখে। এবার ছাই কি হয়, অটোমেটিক মাটির সাথে মিশে যায়। এবার কি বলছে দেখো, দে ক্যারিড আ বাজার উইথ দেম, তারা নিজেদের সঙ্গে একটা বাজারকেও ক্যারি করে নিয়ে চলে, মানে ওই পুরো ক্যাম্পের মাঝে একটা বাজার থাকে। হ্যাঁ, তবে আমরা যারা ব্যক্তি যারা ওই অকেশনালি ঘুরতে যাই, তারা ওই ক্যাম্পের টোটালটার বাজার আমরা বহন করি না, মানে একটা ব্যক্তি বাজার করছে সেটা নয়, আমরা তো পারলে গোটা বাজারটা নিজেদের ব্যাগে করে বহন করে নিয়ে চলে যাই। দেখবে কিছু কিছু ব্যক্তি আছে যারা ঘুরতে যায় এবং তারা ভাবে যে ঘুরতে গিয়ে ওই জায়গায় কিচ্ছু পাওয়া যায় না। ইভেন ঘুরতে গেছে, সে একটা 10 টাকার কোলগেট কিনে নিয়ে চলে গেছে, মানে টুথপেস্ট কিনে নিয়ে চলে গেছে। কেন, ওই 10 টাকার টুথপেস্ট ওখানে পাওয়া যেত না? নিশ্চয়ই পাওয়া যেত। কেউ কেউ তো আবার ছোট্ট শিশি করে আবার তেল পর্যন্ত নিয়ে চলে যায়, তারা কি বোঝে কে জানে, মানে ওখানে তেল পাওয়া যাবে না বোধ হয়। দেখো, টাকা দিলে, অর্থ দিলে গোটা দুনিয়া কেনা যায়, দুনিয়ার সব জায়গা দিয়ে সবকিছু পাওয়া যায়। এবং আমরা প্রচন্ড আননেসেসারি জিনিস ক্যারি করি, যার ফলে কি হয়, আমাদের নিজেদের বেড়াতে যাওয়ার যে মজাটা সেটা খতম হয়ে যায়, শেষ হয়ে যায়, ক্যারি করতে করতে ক্লান্ত বেশি হয়ে যায়। এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষদের বৈশিষ্ট্য। আমরা ভাবি যে দুনিয়ায় কিচ্ছু পাওয়া যায় না, সব আমাকেই নিয়ে যেতে হবে। তবে এরা সেটা করে না, এদের ওই গোটা ক্যাম্পের মধ্যেই একটা বাজার আছে। কি রয়েছে দেখো এরপর, অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস, এবং প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে তারা দাঁড়ায়, ওই রাত হলে যেখানে যেখানে বিশ্রাম করে, দ্য পিচিং অফ টেন্টস অ্যান্ড ওপেনিং অফ শপস টুক প্লেস উইথ ইনক্রেডিবল রেপিডিটি, এবং এই সমস্ত জায়গায় যেখানে তারা হল্ট করে সেখানে ওই যে টেন্টটা পোঁতার যে বা টেন্ট পাতার, তাঁবু পাতার যে কৌশল এবং বাজার পাতার যে কৌশল, সেটা অত্যন্ত ইনক্রেডিবল র্যাপিডিটির সঙ্গে চলে, অভূতপূর্ব দ্রুততার সঙ্গে। ইনক্রেডিবল মানে অভূতপূর্ব, র্যাপিডিটি মানে দ্রুততার সঙ্গে। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, এই যারা তীর্থযাত্রী তারা তাদের থাকার যে ক্যাম্পগুলো করে এবং যে বাজারটা বসে, সবগুলি না অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজগুলো হয়। অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ, এই সমস্ত কাজ, অর্গানাইজেশন বলতে সমস্ত কাজকর্মটাকে বোঝানো হয়েছে, এই সমস্ত কাজ যেন মনে হয় তাদের স্বভাবগত। একদমই তাই, তুমি যদি কোনো কাজে হ্যাবিচুয়াল হও বা স্বভাবগত হও, বারবার করো, তাহলে তো তোমার সেই কাজের মধ্যে একটা র্যাপিডিটি আসবে, দ্রুততার সঙ্গে হবে। তুমি যখন ওই কাজটা প্রথমবার করবে তখন কিন্তু তুমি মাঝে মাঝে হোঁচট খাবে, কাজটা একটু স্লো চলবে, এরকমটাই হবে। এই যেমন ধরো অমরনাথ টেক্সট তোমরা আজ প্রথম পড়ছো, তো অমরনাথ টেক্সটটা আজ যখন প্রথম পড়বে তখন তোমরা যখন নিজেরা রিডিং করবে তখন তোমাদের একটু আটকাবে, কিন্তু এটাই যদি তুমি 2বার 3বার রিডিং করো, তোমার প্রথমবার যেগুলো আটকাচ্ছিল আর সেগুলো আটকাবে না, কারণ আমরা এটা তো অভ্যস্ত হয়ে গেছি। তাই এই যে ব্যক্তিরা যারা তাদের টেন্ট করছে, বাজার পাচ্ছে, এরা এই কাজটা করে করে বারবার অভ্যস্ত, বারবার করে করে অভ্যস্ত, তাই অত্যন্ত দ্রুততার সঙ্গে, মানে চোখের পলক ফেলতে ফেলতে কাজ শেষ, এমন ভাবে চলছে, মানে দেখে মনে হচ্ছে এরা এই কাজেই অভ্যস্ত। এরপর কি বলছে দেখো, a broad street would run through the middle of one part of the camp, একটা চওড়া রাস্তা আমাদের যে ক্যাম্পগুলো হবে সেই ক্যাম্পের মাঝখান দিয়ে বুক ছিঁড়ে বেরিয়ে গেছে। তার মানে একটা জিনিস বুঝতে পারছি, এই পাশে এবং এই পাশে, দুই পাশে ক্যাম্প, মাঝখান দিয়ে একটা চওড়া রাস্তা, তাহলে একটা চওড়া রাস্তা দুদিকের ক্যাম্পগুলোকে আলাদা করে দিয়েছে, রাস্তার দুপাশে ক্যাম্প অবস্থান করছে। অ্যান্ড হিয়ার ওয়ান কুড বাই ড্রাইড ফুডস, দেখো কি কি কিনতে পাওয়া যায় সেখানে। একজন ড্রাই ফুড মানে তোমরা বিভিন্ন রকম ফুডস ভাবতেই পারো, সেখানে তোমাদের
কাজু রয়েছে, কিশমিশ রয়েছে, আমন্ডস রয়েছে, বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস কিনতে পারো, কিংবা অন্যান্য ফ্রুটসও হতে পারে। বেশ, আর কি পাওয়া যায়? মিল্ক পাওয়া যায়, ডালস পাওয়া যায়, অ্যান্ড রাইস পাওয়া যায়। ডাল মানে আবার রান্না করা ডাল ভেবো না, কলাই ডালের কথা বলা হয়েছে। এবং রাইস অর্থাৎ চাল। এবার যে যার মতন করে খাবার তৈরি করে নেবে। তাহলে দেখো, ওই যে বললাম না, সবই পাওয়া যায়। কিছু কিছু ব্যক্তি হবে, না অমরনাথ যাবো, সেখানে তো দোকানপাট থাকবে না, চাল নুন তেল হলুদ সব নিয়ে যায়। হ্যাঁ, আমাদের মধ্যে কিছু ব্যক্তি থাকবে, তারা চাল নুন তেল হলুদ সব বয়ে বেড়াবে। তারা বুঝবে না যে তোমার ব্যাগের ওজনটা, যেটা তুমি এগুলো ক্যারি না করলে 5 কেজি হতো, সেটা ওগুলো ক্যারি করাতে 30 কেজি হয়ে গেছে। তাহলে তুমি অতটা রাস্তা ট্রেকিং করে অত ভারী ব্যাগ নিয়ে গেলে বেশি দূর যেতে পারবে? পারবে না। তারপর কি বলা হচ্ছে দেখো, রাস্তায় যখন ট্রেকিং এ আছে তখন নিশ্চয়ই সবকিছু ব্যবস্থাও আছে। দ্য টেন্ট অফ দ্য তহসিলদার, ওই যে তহসিলদার যিনি আমাদেরকে এই সমগ্র যাত্রাপথে আমাদের সঙ্গে যিনি থাকবেন, আমাদের দেখাশোনা যিনি করছেন, দ্য টেন্ট অফ দ্য তহসিলদার উইথ দ্যাট অফ স্বামী ওয়ান সাইড। দেখো, তহসিলদার এবং স্বামীজি তাদের ক্যাম্প রাস্তার একদিকে ছিল। ওই দুটো ক্যাম্প রাস্তার একই দিকে, ঠিক আছে? মাঝখান দিয়ে রাস্তা ছিল, তো রাস্তার একই সাইডে। এবার ডান সাইডে না বাম সাইডে আমরা জানি না, বাট স্বামীজি এবং তহসিলদারের ক্যাম্প দুটোই একই দিকে অবস্থিত ছিল। অ্যান্ড মাই, এবং আমার ক্যাম্প অন দ্য আদার, আমার ক্যাম্পটার রাস্তার উল্টো পিঠে অবস্থিত ছিল। এবার কথা হলো, হুইজ আমারটা কে এবং মাইটা কে? সিস্টার নিবেদিতা। তাহলে একদিকে তহসিলদার স্বামীজি, আর একদিকে সিস্টার নিবেদিতার ক্যাম্প, রাস্তার এপিঠ এবং ওপিঠে। অবস্থানটা বুঝতে পেরেছি আশা করি। এবার কি বলছি দেখো, was generally placed near some advantageous spot। আমাদের এই ক্যাম্প সাধারণত কিছু সুযোগ সুবিধা সম্পন্ন জায়গাতেই তৈরি হতো। ফর দ্য লাইটিং অফ ইভিনিং ফায়ার, সন্ধ্যাবেলায় আগুন জ্বালাবার জন্য। ঠান্ডা স্থান তো এই স্বামীজি নিবেদিতাদের ক্যাম্প এমন একটা জায়গা ছিল যেখানে একটু ফাঁকা জায়গা ছিল, যেখানে সন্ধ্যাবেলায় একটু কাঠফাট জ্বালিয়ে আগুন পোহানো যেতে পারে। অ্যান্ড দাস, এবং সেই কারণে হিজ নেইবারহুড, অর্থাৎ স্বামীজির, মাথায় রাখবে হিজ মানে এক্ষেত্রে স্বামীজির যারা পার্শ্ববর্তী ক্যাম্পে যারা লোক ছিল, নেইবারহুড বলতে এখানে প্রতিবেশী, মানে ওই পার্শ্ববর্তী ক্যাম্পের লোকগুলোকে বোঝানো হয়েছে। টেন্ডেড টু ফর্ম আ সোশ্যাল সেন্টার, তারা কি করতেন? ওই ফাঁকা জায়গাটায় একটা সামাজিক কেন্দ্র গঠন করতেন। মানে ওই যেটা হয় আড্ডা, গল্প গুজব, সন্ধ্যাবেলায় সকলে তাদের পার্শ্ববর্তী টেন্টগুলো থেকে আসতো, স্বামীজির টেন্টের কাছে এসে গল্প গুজব আড্ডা করতো। মানে একটা সোশ্যাল সেন্টার, অর্থাৎ সমাজের কেন্দ্র পরিণত হতো। যেমন সমাজে আমরা মানুষরা জড়ো হয়ে গল্প করি, তো ওখানেও তাই হতো। এবার কি বলছে দেখো, দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ মংস, সেখানে শত শত সন্ন্যাসী ছিল। মংস অফ অল দ্য অর্ডার্স, বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন শ্রেণীর। দেখো, সন্ন্যাসীদের বিভিন্ন স্টেপ থাকে। কেউ আধ্যাত্মিক লেভেলের, মানে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির বিভিন্ন লেভেল হয়, তো সেই লেভেল ওয়াইজ বিভিন্ন প্রকার সন্ন্যাসীরা সেই জায়গায় যেত। দেখবে সন্ন্যাসীদের কেউ নাগা সন্ন্যাসী, কেউ গার্হস্থ সন্ন্যাসী, সব বিভিন্ন রকম ভাগ থাকে, ঠিক আছে? তো সেরকম বিভিন্ন ধরনের সন্ন্যাসীরা সব ওই জায়গায় থাকতো, ছিল। উইথ দেয়ার গেরুয়া টেন্টস, নর্মালি দেখেছি আমরা সন্ন্যাসীরা গেরুয়া বস্ত্র পরে, তো ওদের যে টেন্ট সেগুলো কিন্তু গেরুয়াই ছিল। সাম নো লার্জার দেন আ গুড সাইজড আমব্রেলা, কারোর যে টেন্ট সেটা একটা বড় সাইজের আমব্রেলা বা ছাতার থেকে খুব বেশি বড় ছিল না। মানে বড় সাইজের ছাতা বলতে কাইন্ড অফ যদি আমরা ধরিয়ে নিই, ওই যারা ফল টল বিক্রি করে দেখবে তাদের মাথায় সেই রং বেরঙের একটা ছাতা থাকে, কাইন্ড অফ সেরকম ধরে নাও। মানে ওই ছাতার মতো দেখতে নয়, ছাতার মতোটা সাইজটার কথা বলা হয়েছে। তাঁবু কেমন দেখতে হয় আমরা জানি, ত্রিকোণাকৃতি বা এখন বিভিন্ন রকম বেরিয়েছে, তো সেই রকম আকৃতির ছোট বোঝানো হয়েছে। মোট কথা ছোট টেন্ট। দেখো, এই সমস্ত সাধু বা সন্ন্যাসীদের উপকরণ, আনুষঙ্গিক উপকরণ তো বেশি কিছু থাকে না, কারণ এরা কি করবে, এরা কি বইবে, এরা কিছুই বয় না, একটা পোটলা নিয়ে বেরিয়ে পড়লো, ব্যাস। তো এদের কতটা জায়গা চাই? সামান্য জায়গাতেই হয়ে যাবে। এবার কি বলছি দেখো, অ্যান্ড অ্যামংস দিস, এবং তাদের মধ্যে দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার্ড টু বি ম্যাগনেটিক, এবং এরকম একটা দারুণ পরিবেশে স্বামীজির যে ইনফ্লুয়েন্স, স্বামীজির যে কথাবার্তা, এটা একবারে ম্যাগনেটিক, অর্থাৎ চুম্বকের মতো কাজ করতো। মানে স্বামীজির অনুপ্রেরণা সকলকে চুম্বকের মতো টানতো। এত সুন্দর একটা স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার, তার মাঝে স্বামীজির উপস্থিতি, স্বামীজির জ্ঞান, স্বামীজির কথামৃত সবকিছু যেন লোকজনদেরকে চুম্বকের মতো আকর্ষণ করত। দ্য মোর লার্নেড অফ দেম সোয়ামড অ্যাবাউট হিম অ্যাট এভরি হল্টিং প্লেস, এই প্রতিবেশী বা যারা চারপাশে লোকজনরা এসে থাকছে তাদের মধ্যে শিক্ষিত ব্যক্তিরা কি করতো? সোয়ামড মানে ঘিরে থাকা,
এই শব্দটা তোমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডেতে পড়েছিলে। হ্যাঁ, ওই কাস্টমাররা তার পাশে মৌমাছির মতো ঘিরে থাকতো, সোয়াম্পড লাইক বিজ বলে দেওয়া ছিল। তাহলে এখানেও এই যে পাড়া প্রতিবেশী লোকজন, মানে টেন্টের যারা লোকজন পাশাপাশি, তারা স্বামীজির কাছে মৌমাছির মতো ভিড় করতো। অ্যাট এভরি হল্টিং প্লেস, প্রত্যেকটা থামার জায়গাতে, অর্থাৎ যেখানেই স্বামীজিকে টেন্ট করতেন সেখানেই সবাই স্বামীজির কাছে জড়ো হয়ে যেত। ফিলিং হিজ টেন্ট, তার টেন্ট অর্থাৎ স্বামীজির যে টেন্ট সেটাকে তারা ভর্তি করে ফেলত। অ্যান্ড রিমেইনিং অ্যাবজর্বড, এবং তারা নিমজ্জিত থাকতো ইন কনভারসেশন, বিভিন্ন কথাবার্তায়। থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, দিনের বেলায় ঘন্টার পর ঘন্টা, অর্থাৎ এই পার্শ্ববর্তী ক্যাম্প থেকে লোকজনরা আসতো দিনের বেলায়, স্বামীজির টেন্টে আসতো, স্বামীজির সঙ্গে কথাবার্তা বলতো ঘন্টার পর ঘন্টা ধরে। এই কথাটা কি নিয়ে হতো, বা স্বামীজির সঙ্গে যে আলোচনা সেটা কি নিয়ে হতো, দেখো সেটাও বলা আছে। কি বলা আছে দেখো, দ্য টক অন দেয়ার সাইড, তাদের পক্ষ থেকে যে কথাগুলো হতো, অর্থাৎ যারা স্বামীজির কাছে আসতো তারা কি কথা বলতো, কোন বিষয়ে। হি টোল্ড আস আফটারওয়ার্ডস, এই কথাটা স্বামীজি আমাদেরকে পরে বলেছিলেন, মানে স্বামীজি আমাদের পরে বলেছিলেন যে আমার টেন্টে যারা আসতো তারা কি নিয়ে আলোচনা করতো। স্বামীজি কি বলেছিলেন, হ্যাড বিন অল অফ শিবা, অর্থাৎ ওই যারা লোক আসতো তারা সবাই শিবকে নিয়ে কথা বলতো, কারণ অমরনাথ যাত্রায় গেছে, শিবের তীর্থক্ষেত্র, তো সবাই শিব সম্বন্ধে নানান তথ্য তুলে ধরতো স্বামীজির সামনে। অ্যান্ড দে হ্যাড রেমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, এবং ওই ব্যক্তিরা মাঝের মধ্যে স্বামীজির সঙ্গে প্রতিবাদ করে বসতো। When he had insisted occasionally on drawing their attention to the world about them, এইবার কখন প্রতিবাদ করে বসতো, যখন স্বামীজি তাদের চারপাশের দুনিয়া নিয়ে কথা বলতো এবং তাদের অ্যাটেনশনটাকে ঘুরিয়ে দিত। দেখো একটা কথা জেনে রাখবে যে কিছু ব্যক্তিবর্গ থাকে যারা না, মানে জ্ঞান এতটুকু কিন্তু প্রদর্শন এতটা। তো এই ব্যক্তিগুলো ছিল কাইন্ড অফ সেই ধরনের ব্যক্তি। শিব সম্বন্ধে জ্ঞান হয়তো তাদের একটা শিশির সমান, হ্যাঁ, মহাদেব সম্বন্ধে জ্ঞান তাদের এইটুকু, অথচ প্রদর্শন করতে তারা বিশাল কিছু তারা জানে, এবং বড় বড় যাকে কাইন্ড অফ সোজা বাংলায় বাতেলা দিত যে বিশাল কিছু জানে। দেখো কার সামনে কথাটা বলছে এসে, স্বামীজির সামনে, যার আধ্যাত্মিক চিন্তাধারা তাদের সকলের থেকে অনেক ধাপ উপরে, যিনি যুগের থেকে এক ধাপ করে সবসময় এগিয়ে থেকেছেন, তার কাছে এই ব্যক্তিরা আসতো শিব সম্বন্ধে জ্ঞান দিতে। এখন স্বামীজি দেখো এদেরকে কি করতো, একটু কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতো, এদের অ্যাটেনশনটা একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতো, যে চলো অন্যান্য কথা বলো, কি বলো, কারণ স্বামীজি জানি না যা বকছে তার কয়েক % সত্য, বাকি সবটাই মিথ্যা, অর্থাৎ এদের ধারণাটাই ভুল। এবার ডাইরেক্টলি তো অপমান করা যায় না, তাই কথায় কথায় ঘুরিয়ে দিত। স্বামীজি যখন এরকম কথা ঘুরিয়ে দিত না, এই লোকগুলো খুব ক্ষিপ্ত হতো, ডেমনস্ট্রেট অর্থাৎ প্রতিবাদী হয়ে উঠতো। আপনি আমার সাথে আমরা একটা আলোচনা করছি সিবিআই একটা আধ্যাত্মিক বিষয় নিয়ে, আপনি মশাই কোন দিক দিয়ে দুনিয়ায় কি সব কথা বলতে লেগে যাচ্ছেন, এইভাবে প্রতিবাদ করতে লেগে যেত। বেশ, ওই যে বলে না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, সেই জিনিসটাই হতো এদের সঙ্গে, ভয়ঙ্করী বা ভয়ঙ্কর যাই হোক না কেন। এবার কি বলছে দেখো, ইভেন এরা কি বিষয়ে কথা বলতো দেখো একটু, ইভেন ফরেনার্স দে আর্জড, তারা মাঝের মধ্যে বলে উঠতো, আর্জড মানে দাবি করে উঠতো যে ফরেনাররাও, ইভেন ফরেনার্স মানে ফরেনাররাও অর্থাৎ বিদেশিরাও, ওয়ার মেন, ওরাও তো মানুষ। হোয়াই মেক সাচ ডিস্টিংশন বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, তাহলে আমরা কেন স্বদেশ বিদেশ এইসব নিয়ে কেন ডিস্টিংশন অর্থাৎ বিভেদ করবো। দেখো এই লোকেরা এসে বলতো যে দেখুন স্বামীজি, ইংরেজরা আমাদের দেশে শাসন করছে ঠিক কথাই, এদের মধ্যে কিছু ধরো এই বলে না 5-8টা পাবলিক থাকে, তো সেরকম কাইন্ডের কিছু পাবলিক ছিল। আচ্ছা ইংরেজরা আমাদের দেশে শাসন করছে, আমরা কেন তাহলে এরকম স্বদেশ বিদেশ লড়াই করছি? হ্যাঁ, ওরাও তো মানুষ নাকি? আমাদের ধর্ম কি বলে? ধর্ম বলে সকল মানুষকে তোমরা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করো। তাহলে যারা বিদেশি তারাও তো মানুষ, তাহলে আমরা কেন তাদের প্রতি এরকম নিষ্ঠুর আচরণ করবো? তাদেরকে কেন অচ্ছুত হিসাবে দেখবো? তাদের সঙ্গে কেন বিভেদ করবো? ঠিক কথাই তো, সত্যি তো ভালো কথাই বলেছে এই লোকগুলো। স্বদেশ বিদেশ যাই হোক, দিনের শেষে সবাই তো মানুষ। তাহলে এই লোকগুলো এই প্রশ্নটা করতো। কিন্তু দেখো বাবা, এই প্রশ্নটাই খানিকটা সে ভণ্ড সাধুর মতো, একটু পরেই বুঝতে পারবে। দেখো কি বলছে, nor could many of them understand the warmth of his love and sympathy for Mohammedanism. এই ব্যক্তিরাই, এই ব্যক্তিদের মধ্যে অনেক ব্যক্তি একটা বিষয় বুঝতে পারতেন না, স্বামীজির মোহামেডানিজম বা মোহামেডিয়ান যারা আছে তাদের প্রতি এত ভালোবাসা কিসে। এখন প্রশ্ন হলো, হু ইজ দিস মোহামেডিয়ান? মুসলিমদেরকে বলা হয় মোহামেডিয়ান। এই ব্যক্তি যারাই বলছে বিদেশি ব্যক্তি কিংবা স্বদেশি ব্যক্তি যাই হোক, দিনের শেষে আমরা সবাই মানুষ,
তাহলে কেন স্বদেশী বিদেশি আলাদা করব? এই ব্যক্তিগুলি স্বামীজি কেন মুসলিমদের ভালোবাসে সেটা নিয়ে প্রশ্ন করল। এরপর কি বলছে দেখো, the same other worldliness that made স্বদেশ and বিদেশ indistinguishable, এই ব্যক্তি হলো তারা সেই ব্যক্তি যারা কিছুক্ষণ আগে স্বদেশী বিদেশি এদেরকে ইনডিস্টিংগুইশেবল করে দিচ্ছিল, মানে আলাদা আলাদা করে ভাগ করছিল না। also prevented these simple souls from formally convincing of a unity in which Hindu and Mohammedan were but rival elements. তাহলে এই ব্যক্তি যারা একটু আগে স্বদেশী এবং বিদেশিদেরকে মিশিয়ে দিচ্ছিল, আলাদা করছিল না, আলাদা করে দেখছিল না, বলছিল ওরাও মানুষ, তারাই এখন হিন্দু এবং মুসলিমকে রাইভাল এলিমেন্ট অর্থাৎ প্রতিদ্বন্দ্বী দুটো বৈশিষ্ট্য বা শক্তি হিসাবে মনে করে। তাহলে কি অদ্ভুত বিষয় না? তাহলে এদের হিপোক্রিসিটা বুঝতে পারছো, ভণ্ডামিটা? এই ব্যক্তি বিদেশি ব্যক্তিদের বেলায় এদের মন কাঁদে, অথচ নিজের দেশেই থাকা মুসলিম হিন্দু এদের মধ্যে এরা বিভেদ করে। দিস ইজ কল্ড দ্য হিপোক্রেসি অফ রিলিজিয়ন। সমস্ত ধর্মই আছে, শুধু হিন্দু নয়, মুসলিম ধর্মও আছে। এরা বাইরের লোকের প্রতি প্রীত করতে বেশি ভালোবাসে। একটা বাইরের মানুষ হলে তাকে কি করে যত্ন করা যায় সেটা নিয়ে বেশি ব্যস্ত থাকে, তার ধর্ম নিয়ে কিন্তু ব্যস্ত থাকে না। কিন্তু এখনই নিজের দেশের মানুষ, সে মুসলিম হিন্দু হলেও একটু নাক বেচায়, হিন্দু মুসলিম হলেও একটু নাক বাটায়। তাহলে আমরা তো ঘরের শত্রু বিভীষণ, আমরা নিজেরাই নিজেদের ভালোটা বুঝি না। আর স্বামীজি এই কারণের জন্যই এদের কথাবার্তাগুলো ঘুরিয়ে দিত। স্বামীজি এই কারণেই এদের কথাকে অতটা গুরুত্ব দিত না। একটু আগে এই ব্যক্তি যারা স্বদেশী বিদেশি করে কাঁদছিল, তারাই যেই হিন্দু মুসলিম নাম শুনলো, মুসলিমদের নাম শুনলো, তারাই নাক বেঁকিয়ে দিল, হিন্দু এবং মুসলিমকে দুটো রাইভাল এলিমেন্ট হিসেবে প্রদর্শন করে দিল। এন্ড দিস ইজ কল্ড দ্য হিপোক্রেসি অফ রিলিজিয়ন। ধর্মের ভণ্ডামি এটাই, মানে আমরা মানুষরা সেটাকে ভণ্ডামিতে পরিণত করেছি। এরপর কি বলা হচ্ছে দেখো, the soil of the Punjab, they argued, was drenched with the blood of those who had died for the faith. তারা বলছে যে সয়েল অফ পাঞ্জাব, পাঞ্জাবের ভূমি সিক্ত হয়েছিল তাদের দ্বারা যারা ফেইথ অর্থাৎ রিলিজিয়ন ধর্মের প্রতি বিশ্বাস রেখেছিল। তার মানে পাঞ্জাবে অ্যাকচুয়ালি হিন্দু মুসলিম যে ক্লাস বা শিখ মুসলিম যে ক্লাস বা দ্বন্দ্ব যেটা হয়েছিল সেটার কথা এরা উল্লেখ করছে, যে শিখদের রক্ত ঝরেছিল মুসলিমদের কারণে, সেটা উল্লেখ করছে। এরা বলছে আপনি যে মুসলিমদের জন্য এত ফেভার করছেন, তো এই মুসলিমদের কারণেই তো শিখদের রক্ত ঝরেছিল। এরপর কি বলছে দেখো, হেয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস আ ন্যারো অর্থোডক্সি। তারা স্বামীজিকে বলতো অন্ততপক্ষে এখানে না হয় একটু ন্যারো অর্থোডক্সি বা সংকীর্ণ গোড়ামি দেখান, এখানে না হয় অন্তত একটু নিজের ধর্মটাকে নিয়ে একটু ভাবুন। এই লোকগুলো বলতো স্বামীজিকে। ইন অ্যান্সার, এদের উত্তরে, টু দিস, এই কথাটা, as became one who was in fact an anarchism of the future, the Swami made those practical concessions of the moment that were expressive of his love for the brethren. এবার পুরোটা মানেটা বলি, এই লাইনটা একটু ভালো করে বুঝতে হবে, শোনো। এবার বলা হচ্ছে ইন অ্যান্সার টু দিস, এই কথাগুলোর উত্তরে, as became one who was, যেটা স্বামীজি অলরেডি আগে থেকে একজন, কি, an anarchism of the future, অর্থাৎ সময়ের থেকে এগিয়ে থাকা একটা ব্যক্তি। আমি আগেই বলেছি স্বামীজি কিন্তু সময়ের থেকে অনেক আগে ছিলেন। তৎকালীন সভ্যতা যেটাকে গোড়ামি বলতো বা গোড়ামির মধ্যে থাকতো, তৎকালীন সভ্যতা যেটাকে মান্যতা দেয় না, স্বামীজি সেটাকেই মান্যতা দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন ধর্ম পালন করতে গেলে আমিষ নিরামিষের কোনো বিভেদ হতে পারে না। ধর্ম মানুষের অন্তরে থাকে, ধর্ম মানুষের শরীরে থাকে না। অন্তর পবিত্র অপবিত্র, মানে অন্তর কোনোদিন অপবিত্র হতে পারে না। হ্যাঁ, আত্মা সব সময় পবিত্র, এই কথা আমাদের মাথায় রাখা উচিত। এবং ভক্তি হয় আত্মা বা সোল থেকে, দেহ থেকে নয়। যারা বলে ধর্ম পালনের জন্য মাছ মাংস খাওয়া যায় না, স্বামীজি তাদের বিরোধী ছিলেন, তিনি নিজে মাছ খেতেন। এবং এই জন্য স্বামীজিকে অনেক বাজে মন্তব্য শুনতে হয়েছে, আমি তোমাদের বলেও ছিলাম হয়তো। হ্যাঁ, তিনি যখন মারা যান তাকে নিয়ে মক করা হয়েছিল, বলা হয়েছিল আমিষ সন্ন্যাসীর মৃত্যু ঘটেছে, মক করা হয়েছিল তাকে। কিন্তু এটাই তো আমাদের গোড়ামি, সত্যিই তো। কোন ঈশ্বর বলেছে যে আমাকে উপাসনার জন্য আমিষ গ্রহণ করা যাবে না? কোন ঈশ্বর বলেছে? কোনো ঈশ্বরই বলেনি। বরং মানুষ নিজেদের স্বার্থে, কিছু স্বার্থপর ব্যক্তি নিজেদের মতো তৈরি করে ধর্মকে প্রতিস্থাপন করে দিয়েছে। দেখা কোন ধর্মগ্রন্থে বলা হয়েছে যে মানুষ আমিষ খেতে পারবে না?
কোনো ধর্মগ্রন্থের রেফারেন্স দেখাতে পারবে না। তৈরি করে দেয় কিছু ধর্মগোড়া মানুষ। আর স্বামীজি এদের সকলের থেকে আগে ছিলেন। তিনি ছিলেন অ্যানার্কিজম, ঠিক আছে, অর্থাৎ অ্যানার্কিজম অফ দ্য ফিউচার, ভবিষ্যতের দূত। তাই তিনি এই সমস্ত ছোটখাটো বিষয়ে মাথা ঘামান না। দেখো এইরকমই একটা কাজ তিনি করেছিলেন যখন সিস্টার নিবেদিতা জিজ্ঞেস করেছিল যে মন্দিরে কেন পাঁঠা বলি দেওয়া হয় বা ছাগ বলি দেওয়া হয়, তিনি কোনো উত্তর দেননি, শুধু জাস্ট বলেছিলেন হোয়াই নট আ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার। এখানেও তিনি তাই করছেন, এই ব্যক্তিগুলোর প্রশ্নে কোনো উত্তর দিচ্ছেন না। কেন? দেখো কি বলছে, দেখো দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস, একটা বাস্তব ধর্মী কনসেশনস, অর্থাৎ মাপ বজায় রাখলেন, একটা সীমা তিনি বজায় রাখলেন, অফ দ্য মোমেন্ট, ওই মুহূর্তটা, মানে ওই মুহূর্তে তিনি কিন্তু হট টেম্পার্ড হয়ে গেলেন না। চাইলে তিনি এই লোকগুলোর মুখে মুখে অনেকগুলো কথা শুনিয়ে দিতে পারতেন, যেগুলো আমি বললাম সেগুলো হয়তো তিনি বলতে পারতেন, আর কিন্তু স্বামীজি তিনি বললেন না। কেন? দ্যাট ওয়ার এক্সেসিভ অফ এক্সপ্রেসিভ অফ হিজ লাভ, এটা ছিল তার ভালোবাসার বহিঃপ্রকাশ। ফর দ্য ব্রাদারেন, তার ব্রাদারেন মানে ভ্রাতৃস্থানীয় সাধুদের জন্য। দেখো স্বামীজি কখনই কাউকে অপমান করতেন না। স্বামীজি জানেন, ওই যে একটা জিনিস হয় না, যারা জ্ঞানী ব্যক্তি হয় না, জ্ঞানী ব্যক্তিরা কখনো অন্যদের অপমান করে না, অন্যদের অপমান করে নিজেরা কখনো সন্তুষ্ট হয় না। তারা জানে যে জানে না তাকে ওইটাই থাকতে দাও। ওই একটা কথা আছে যে বোকাকে বোঝানো যায়, গাধাকে নয়, মানে গাধাকেও বোঝানো যায় কিন্তু ওই যারা গোঁড়ামি করে আর কি, অর্থাৎ এক গুঁয়ে যারা, তাকে কোনোদিন বোঝানো যায় না। বোকাকে বোঝানো যায়, এক গুঁয়েকে নয়। এই ব্যক্তিগুলো ধর্মীয় গোঁড়ামিতে অন্ধ, এরা এক গুঁয়ে, এদেরকে বোঝানো যাবে না। আবার পাশাপাশি যেহেতু দেখো ওই জায়গায় সবাই এসেছে, সবাই তো সাধু সন্ন্যাসী, সে তথাকথিত সাধু সন্ন্যাসী যাই হোক না কেন, তো তাদের মুখে মুখে তর্ক করাটা স্বামীজি একটা অপমান মনে করছেন তাদের, তো সেই কারণে কিছু বলছেন না, সেই মুহূর্তে কোনো উত্তর তিনি দিচ্ছেন না। বেশ, অ্যান্ড ড্রোভ হিজ প্রিন্সিপালস হোম টু দেয়ার মাইন্ডস, এবং তার যে নীতি সেটা তাদের মনে ঢুকিয়ে দিলেন। স্বামীজির নীতিকে আমি বারবার দেখেছি, আগের চ্যাপ্টারতেও দেখেছি, স্বামীজি নিশ্চুপ থেকে অনেক কথার উত্তর দিয়ে যেতেন। স্বামীজি বুঝিয়ে দিয়ে গেলেন যে সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন পড়ে না। তার নিস্তব্ধতাই কিন্তু অনেক প্রশ্নের উত্তর দিয়ে গেল। মানে নিস্তব্ধ থেকে তিনি যখন একটু ঠোঁটের করে হয়তো হাসলেন, তিনি হয়তো বুঝিয়ে দিলেন যে বাবা তোমরা যা বলছো সব অসার, ধর্মের আসল সারতত্ত্ব তোমরা এখনো বোঝোনি। ধর্মের সারতত্ত্ব যে বোঝে সে ফাঁকা আওয়াজে গলা চেঁচিয়ে আমি হিন্দু আমি মুসলিম বলে চেঁচিয়ে বেড়ায় না। মুখে হিন্দু মুখে মুসলিম বললেই তুমি হিন্দু বা মুসলিম হয়ে যাবে না। রাদার আমরা তো এখন ধর্ম পালন থেকেও করি না, ধর্ম প্রদর্শন করি। আমরা ধর্ম পালন কেউ করি না, সবাই ধর্ম দেখায়। ধর্মের প্রকৃত পালন কজন করি? যারা করে তারা কোনোদিন ওই সামনে এসে এরকম আস্ফালন করে না। এরপর কি বলছে দেখো, প্রিন্সিপাল হোম টু দেয়ার মাইন্ডস উইথ দ্য গ্রেটার ফোর্স অ্যান্ড ভিয়ামেন্স। উইথ দ্য গ্রেটার ফোর্স অ্যান্ড ভিয়ামেন্স, ভিয়ামেন্স মানে প্রবলতা, অর্থাৎ প্রবলতার সঙ্গে বা ফার্মলি বা দৃঢ়ভাবে তার যেটা মতবাদ তাদের মনে তিনি ঢুকিয়ে দিলেন, উত্তর না দিও, অর্থাৎ চুপ থেকেও অনেক কথা বলে গেলেন। বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশনস, কিন্তু যখন তিনি আমাদেরকে তার এই উষ্ণ আলোচনার গল্পগুলো বলেছিলেন, দ্য ফরেন মাইন্ডস কুড নট হেল্প উইথ সাম অ্যামিউজমেন্ট নাথিং দ্য প্যারাডক্স দ্যাট দ্য তহসিলদার হিমসেলফ and many officers are servants of the pilgrimage had been Muslims. এইবার দেখো কি বলা হচ্ছে, অর্থাৎ যখন এই কথাটা বলা হচ্ছিল যে স্বদেশ বিদেশের কথা, মুসলিম হিন্দু দ্বন্দ্বের কথা, তখন সেই মুহূর্তে একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশন সৃষ্টি হয়েছিল। প্যারাডক্স কি? প্যারাডক্স হচ্ছে দুটো বিপরীত ধারণা, হ্যাঁ, মানে বাস্তবে একটা সম্ভব হলে আরেকটা কোনো সম্ভব হবে না, এমন একটা কনসেপ্ট। তাহলে প্যারাডক্সিক্যাল কনসেপ্ট ছিল যেখানে মুসলিমদের বিরুদ্ধে কথা বলা হচ্ছিল, প্যারাডক্সিক্যালি যে তহসিলদার স্বামীজিদের সঙ্গে গেছিল সেই মুসলিম ছিল। তাহলে যাত্রাপথে যে একজন হিন্দুর যাত্রাপথে তাকে রক্ষা করতে যে গেল সে মুসলিম, এবং ওই তহসিলদার ছাড়াও আরো বিভিন্ন সার্ভেন্টস, ওই বিভিন্ন সাধু সন্ন্যাসীদের যারা সেবা করে যাচ্ছে তারাও কিন্তু মুসলিম ছিল অনেকে। and this is called paradox. হ্যাঁ, এরপর আরেকটা লাইন বলি, তারপর একটা সুন্দর উদাহরণ বলি। দেখো, মুসলমানস and that no one had dreamt of objecting to their entering the cave with the Hindu or Sikhs.
এইবার এই যে হিন্দু ওয়ারশিপ যারা ছিল, হিন্দু ভক্ত যারা ছিল, তাদের মধ্যে কেউ কিন্তু কোনো অবজেকশন দেয়নি যখন তারা এই হিন্দু ওয়ারশিপসদের সঙ্গে ওই জায়গায় অর্থাৎ কেভ অমরনাথের গুহায় প্রবেশ করছিল। কারণ আমি তো বলেছি অমরনাথের গুহার শেষ পথটা দেখায় মুসলিমরা। তাহলে এই ব্যক্তিরা একটু আগে যারা মোহামেডিয়ানদের সহ্য করতে পারছিল না, মুসলিমদের সহ্য করতে পারছিল না, হিন্দুদের রাইভেল বলে ভাবছিল, সেই ব্যক্তিরাই যখন এই মুসলিম সার্ভেন্টরা, মুসলিম তহসিলদার এদেরকে সহায়তা করছে এবং গুহায় পৌঁছে দিতে যে মুসলিমরা সহায়তা করছে, তখন কিন্তু কোনো প্রকার না করে না। যখন আমরা একেবারে অন দ্য আলটিমেট অ্যারাইভেল অ্যাট দ্য শ্রাইন, শ্রাইন মানে বেদি, ওই যে বেদিটা বা পূর্ণ স্থানটা যেটাতে অমরনাথ গুহাটা যেখানে দেবতা শিব অবস্থান করছেন, সেই জায়গায় যখন পৌঁছে দিচ্ছে এই মুসলিমরাই, তখন এই হিন্দুগুলি প্রতিবাদ করে না। সো হোয়াট ইউ উইল কল দিস? দিস ইজ নাথিং বাট হিপোক্রেসি। ভণ্ডামি ছাড়া তো কিচ্ছু না, তাই না? ওই যে ধর্ম আসলে কি জানো তো? ধর্ম মানে আমাদের সাধারণ মানুষের কাছে কি ধর্ম? আমাদের সাধারণ মানুষের কাছে ধর্ম হলো সুযোগ। আর মনে রাখবে, দুনিয়ার নিয়ম তৈরি হয়েছে কিন্তু সুযোগ নেওয়ার জন্য। একদমই তাই। যে ব্যক্তি ক্ষমতায় থেকেছে, সে যেটা করতে পারেনি সেটাই নিয়ম করে থামিয়ে দিয়েছে। এটাই হচ্ছে নিয়ম। এই দুনিয়ায় অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো রুল। দুনিয়ায় কোনো নিয়ম নাই। ইউ ক্যান ডু এনিথিং। তুমি যে কোনো কিছু করতে পারো ইফ ইউ উইশ অ্যান্ড ইফ ইউ ডিটারমাইন। যদি তুমি মন থেকে দৃঢ় পরিবদ্ধ হও বা দৃঢ় সংকল্প হও, তাহলে তুমি যে কোনো কাজ করতে পারো। দুনিয়ায় কোনো নিয়মই নাই তোমাকে বাধা দেওয়া। কিছু নিয়ম করা হয় সেটা সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, বাট দুনিয়ায় বদ্ধমূল কোনো নিয়ম হয় না। ভেবে দেখো, আমরা সুযোগ সন্ধানী ছাড়া কি কিচ্ছু ঘটে? ধরে নাও তোমার কাছে এক কাপ চা আছে, এখন চাটা বেশ জুত করে খাবে বলে বসেছো, হঠাৎ করে একটা মাছি উড়ে এসে টপ করে পড়ে গেল তোমার চায়ে। তুমি ক্ষুণ্ণ হলে, ওই চা তো খাওয়া যাবে না, চা দিলে ফেলে। এইবার পাল্টে দিলাম প্লট। সেই চাটা ধরে নাও, এখন তোমার কাছে 1 সিসি বা 1 জার ঘি আছে, ঘি। সেই ঘিতে একটা মাছি পড়েছে। আচ্ছা, তুমি এখন কি করবে? ওই জার সমেত ঘিটা ফেলে দেবে? না, ফেলবে না। এবার তুমি কি করবে? ঘি থেকে মাছিটা তুলবে, তুলে মাছিটাকে ফেলে দেবে। তাহলে একটা জিনিস কি বুঝলে এখান থেকে? যে নিয়ম কিন্তু মানুষের স্বার্থ অনুসারে পাল্টায়। একটু আগে তুমি নিয়ম করলে যে কোনো কিছুতে মাছি পড়লে সেই জিনিসটাকে ফেলে দিতে হয়, চাটা ফেলে দিলে। আবার একটু পরে তুমি নিয়ম ভঙ্গ করলে, যখনই দেখলে ঘিটা দামি, ওটা প্রচুর মূল্যবান, তখনই তোমার নিয়ম পাল্টে গেল। তাহলে তোমার স্বার্থ যেখানে রক্ষা হবে সেটাই তোমার নিয়ম। আদারওয়াইজ দুনিয়ায় কোনো নিয়ম নাই। এই তীর্থযাত্রীদের স্বার্থ যতক্ষণ মুসলিমদের সহায়তা সম্পন্ন হলো, ততক্ষণ তারা সাহায্য নেবে। তারা কিন্তু এই গুহার মুখে বলবে না কখনই যে না, আমি মুসলিমের সহায়তা নেবো না। তারা খুব ভালো করে জানে এখানে মুসলিম ছাড়া কেউ সহায়তা করবে না, আর এটাই এখানকার রিচুয়াল। তাই ওই মুসলিমের সহায়তা না নেয়, তারা দুম করে পড়বে প্রত্যেকে নিচে, না চিনবে পথ, না যাত্রা পথ তার সুগম হয়ে উঠবে, সেই তো বিপদে পড়বে। তাহলে বাবা, যেখানে সুযোগ সেখানে ধর্মের কোনো চিহ্ন থাকে না, যেখানে সুযোগের কোনো গল্প থাকে না সেখানে ধর্ম প্রকট হয়ে ওঠে, ধর্ম গোঁড়া হয়ে ওঠে। বিপদে পড়লে ধর্ম জানলা দিয়ে পালায়, সে যে কোনো ধর্মেরই হোক না কেন। কাল যদি কোনো হিন্দুর রক্তের প্রয়োজন হয়, সে ভীষণ বিপদে পড়ে, কোথাও পাওয়া যাচ্ছে না ব্লাড, হ্যাঁ, সে যতই মুসলিম হোক, যতই মুসলিম বিরুদ্ধ হোক ওই হিন্দু, সেদিন সেই মুসলিমের রক্ত নেবে। একই কথা একটা মুসলিমের ক্ষেত্রেও প্রযোজ্য। সে কট্টরভাবে হিন্দু বিরোধী, কিন্তু কাল যখন সে বিপদে পড়বে, দুনিয়াতে কোথাও রক্ত পাবে না, যখন একটা হিন্দু রক্ত পাবে, সে রক্তটা সাদরে গ্রহণ করবে, তৎক্ষণাৎ গ্রহণ করবে। তাহলে কোথায় থাকে তোমার ধর্ম বিপদের সময়? যদি এতই ধর্ম ধর্ম করো, তাহলে আশা করি এইখান পর্যন্ত যতটা পড়লাম আমরা বুঝতে পেরেছি যে দুনিয়াটা ধর্ম অ্যাকচুয়ালি সুযোগ সন্ধানী, স্বার্থ ভিত্তিক। আসলে প্রকৃত ধর্ম আমরা কেউ পালন করি না, ধর্ম কেবল আমরা শো অফ করি, প্রদর্শন করি।